60 বছর হলেই প্রত্যেককে নারী পুরুষকে 10,000 টাকা পেনশন দিতে হবে। প্রত্যেক মানুষের মর্যাদা রক্ষা করে তাদের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করার জন্য এই পার্লামেন্টে নির্বাচন করার জন্য কাস্তে প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। এটাই হচ্ছে আমাদের মৌলিক বিষয়, যে প্রত্যেক মানুষের মর্যাদা আমরা অর্জন করব এবং প্রত্যেক মানুষের মৌলিক অধিকার আমরা নিশ্চিত করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই দেশে 54 বছরে স্বাধীনতার 54 বছরে অনেক দল ক্ষমতায় গেছে। আমাদের স্বাধীনতার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুতি হয়েছি। আমরা সেইটার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা অনেকবার এই আন্দোলনে জেল খেটেছি, জেলে গিয়েছি, মার খেয়েছি, কিন্তু আমরা আন্দোলন থেকে পিছু পা হইনি। আমাদের কমরেড ইসমাইল হোসেন বলেছে আমার সম্পর্কে, আপনারা জানেন যে আমি এই ঢাকা সুপ্রিম কোর্টে আমি আইন পেশার সাথে জড়িত, কিন্তু আমি আর একটা পেশার সাথে জড়িত, যেটা বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি। সেই ক্ষেত মজুর সমিতি সারা বাংলাদেশে যখন এরশাদের সময় আমরা এই ক্ষেত মজুর সমিতি 1983 সালের জন্মলগ্ন থেকে এই দেশের ভূমিহীন ক্ষেত মজুরদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি। আপনারা জানেন আগে বহু মানুষ ভূমিহীন অবস্থায় রাস্তাঘাটে থাকতো, তাদের জন্য কেউ কোনো কিছু করে নাই। সংবিধানে অনেক সুন্দর সুন্দর কথা লেখা থাকে, কিন্তু বাস্তবায়ন করে না। আমরা যখন সেই সময় দেখলাম হাজার হাজার মানুষ রাস্তায় ঘুমায়, তার মাথা গোজার ঠাঁই নাই, সেই সময় আমরা খাস জমির আন্দোলন করেছিলাম। এরশাদের সময় আমরা প্রত্যেক ক্ষেত মজুর তার মাথা গোজার ঠাঁইয়ের জন্য 2.5 হাত লাঠি হয়েছিল। সেই 2.5 হাত লাঠি এমন পর্যায়ে গিয়েছিল, স্বৈরাচার এরশাদের মতো লোক বাধ্য হয়েছিল আইন করতে 1 টাকা সালামির বিনিময়ে স্বামী স্ত্রীকে জমি রেজিস্ট্রি করতে। সেই জমি আমরা লাখ লাখ একর খাস জমি ভূমিহীনদেরকে দিয়েছি। অতএব আমরা রাজনীতি করি, শ্রেণীর রাজনীতি করি, শ্রমিকের রাজনীতি করি, কৃষকের রাজনীতি করি, রিকশাওয়ালার রাজনীতি করি, আমরা শ্রমিক শ্রেণীর রাজনীতি করি। যতদিন এই দেশে শোষণ থাকবে, যতদিন মানুষ তার মর্যাদা পাবে না, সেই মর্যাদা এবং শ্রম শোষণের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি লড়ে যাবে। শুধু সংসদ সদস্য হয়ে লড়তে হবে এরকম কোনো কথা নাই। আমি ইতিপূর্বেও লড়াই করেছি, এখনো করে যাচ্ছি, আগামীতেও আপনাদের সাথে নিয়ে সেই লড়াই আমি করতে চাই। এই দেশ থেকে শোষণ বিতরণ করতে চাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারে, সেই ব্যবস্থাই আমরা করব। আমার পূর্ববর্তী বক্তা অনেক কথাই, ওনারা অনেক রাজনৈতিক কথা বলেছে। আমি শুধু বলতে চাই, এই বিগত দিনে আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল যে দেশ স্বাধীন হবে, এবং স্বাধীনতার পরবর্তী আপনারা দেখেছেন যে সমস্ত কল কারখানা, মিল, ব্যাংক, বিমা রাষ্ট্রীয়করণের দিকে যাচ্ছিল, এবং অনেক মিল, কারখানা, ব্যাংক, বিমা রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। আমরা দেখলাম 75-এর পট পরিবর্তনের পর এই দেশে উল্টা যাত্রা শুরু হয়েছে। এই দেশে যারা আমার দেশের বিরোধিতা করেছে, আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, নেতৃত্ব দিয়েছে, এই সমস্ত লোক 75-এর পট পরিবর্তনের পর যারা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, আমরা দেখতে পেয়েছি এক ধরনের একটি রাজনৈতিক দল তাদেরকে ডেকে ডেকে এনে এই দেশে নাগরিকত্ব দিয়েছে। আমরা সেটাও দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি একের পর এক ক্ষমতায় গেছে, একের পর এক মুক্তিযুদ্ধের ফসল, আমার গরিব মানুষের ফসল, আমার রক্তে কেনা ফসল
সেই ফসলকে বিক্রি করে দিয়েছে পানির দামে। এই নদীর বাংলাদেশে হয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমরা শাসকের চোখের চাপ থেকে কথা বলি, অন্য কেউ বলে না। আপনারা ইতিমধ্যে শুনেছেন এই সাক্ষী তালুকরা 5ই আগস্টের পর কমিউনিস্ট পার্টি সহ 11টি দল বেঞ্চে মামলা করেছিল। তার বিরুদ্ধে কোন আইনজীবী দাঁড়ায় নাই। একমাত্র আমি আমার জীবনকে বাজি রেখে সেই রিটের বিরুদ্ধে আমি কথা বলেছি। রিট প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, অন্য কেউ দাঁড়ায় নাই। আমি এখানে কথা দিচ্ছি, শুধু ওইটাই নয়, আমি আপনাদের পাশে থাকবো। আমি যেহেতু কেন্দ্রে রাজনীতি করি, যার কারণে আমাকে সারা দেশ ঘুরতে হয়। আমাকে কমিউনিস্ট পার্টি তারা সিদ্ধান্ত নিয়েছে স্ব এলাকায় রাজনীতি যাতে শক্তিশালী হয়, সেই জন্য আমি আসা শুরু করেছি। আমি আমার সিরাজগঞ্জ এবং কামারখন্দের জন্য, যেহেতু আমি আপনাদের সন্তান, আপনাদের পাশের গ্রাম, এই কর্ণসূচিতে আমার জন্ম, আমি এই সিরাজগঞ্জের আলো বাতাসে বড় হয়েছি। অতএব এটার জন্য আমার অনেক দায় দায়িত্ব আমি অনুভব করি। অতএব এইটার জন্য আমি বিশেষ নজর দিতে চাই। তাই বন্ধুগণ, আমরা ভোট চাই এবং আপনারা যদি যোগ্য মনে করেন, আপনারা যদি সৎ মনে করেন, আমরা বলতে চাই আপনারা দেখে শুনে পরীক্ষিত সৎ পরীক্ষিত লোককে ভোট দিবেন। ওই মাফিয়াকে ভোট দিলে আপনার কিছু হবে না। ওই মালিকের পক্ষের লোককে ভোট দিলে আপনার কোন সুবিধা হবে না। এখন রং বেরঙের কথা বলবে, কিন্তু কাজের কাজ তারা করবে না। আপনারা জানেন এই দেশ স্বাধীন হয়েছিল একটা স্বপ্ন নিয়ে, কি হবে? এই দেশ একদিন সমাজতন্ত্র হবে, সেই সমাজতন্ত্রের অভিমুখে যাবে। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে সেটার বিরোধিতা করেছেন। তারা এই দেশ চালায় মুক্ত বাজার অর্থনীতিতে। আমি যেটার জন্য নির্বাচন করছি, এটা কিন্তু রাস্তা বানানোর জন্য নির্বাচন না। এটা কিন্তু এখানে একটা হাউস হবে এই জন্য না, এইখানে একটা অমুক হবে এই জন্য না। এই দেশে যাতে সব মানুষের মঙ্গল হয়, সেই আইন প্রণেতাকে বলে সংসদ সদস্য। এখানে কন্ট্রাক্টরের জন্য কিন্তু এমপি নির্বাচিত হয় না, আপনারা মনে রাখবেন। তাহলে আপনাদেরকে উচিত যোগ্য লোককে ভোট দেওয়া, যারা ওই সংসদে বসে সাধারণ মানুষের জন্য, শতকরা 99 মানুষের জন্য আইন তৈরি করবে। সেই আইন বাস্তবায়ন হলে মানুষের মুক্তি আসবে। কি মুক্তি আসবে? আমরা চাই প্রত্যেকের জন্য কাজ থাকতে হবে এবং প্রতিটা ছাত্র যাতে বিনা পয়সায় লেখাপড়া করতে পারে। মানুষ তার অসুস্থ হয়ে সে যাতে বিনা পয়সায় চিকিৎসা পায়, সে যাতে তার সন্তানকে বিনা পয়সায় লেখাপড়া করতে পারে, সে যাতে খাদ্য পায়, তার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কম দামে রেশনিং সিস্টেম করা। আমরা একটা দাবি করি, আমি ক্ষেতমজুর সমিতি থেকে একটা দাবি করেছি, সেটা হচ্ছে কি, আপনারা জানেন যে বাংলাদেশে যারা সরকারি ভাবে চাকরি করে, সে একটা স্কুলের টিচার হোক, ওই স্কুলের একজন পিয়ন হোক, একজন আর্মি হোক, মেজর হোক, কর্নেল হোক, ডিসি, এসপি, বিচারক, ম্যাজিস্ট্রেট, সবারই একটা বয়স শেষ হলে রিটায়ারমেন্টে যায় না? যায় তো? তারা বসে বসে টাকা পায়, রিটায়ারমেন্টের পরে তার বড় টাকা পায়। কিন্তু যে মানুষ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই কিশোর, ওই কামলা, ওই দিনমজুর, ওই ইট ভাটা যারা কাজ করে, ইট যদি তৈরি না করে তাহলে এই রাস্তা হবে না, সুন্দর সুন্দর বিল্ডিং হবে না, এয়ারপোর্ট হবে না। হয় কোনদিন?
হয় না, সেই সমস্ত মানুষের কোনোদিন রিটায়ারমেন্ট নাই। তারা বয়স হলে খায় কি কেউ দেখে না, কেউ দেখে না। তার জন্য বলেছি তাদেরকে 60 বছর হলেই প্রত্যেককে নারী পুরুষকে 10,000 টাকা পেনশন দিতে হবে। এইটা শুধু আইন না, এটা কেউ আইন না করলেও আন্দোলন শুরু করছি আমার জীবন ছাড়া পর্যন্ত। এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য আমার চ্যালেঞ্জ, আমি এটা করব। অতএব বন্ধুগণ, আপনাদের কাছে ভোট চাই। আপনারা গরিবের পক্ষে শক্তি অর্জন করুন। আপনার এক একটা ভোট সেই শক্তি। ওই পার্লামেন্টে একজন যদি চায় যাতে ওই পার্লামেন্টে যারা সরকার গঠন করবে তাদের চোখে চোখ রেখে এই দাবি আনতে পারে, সেই জন্য আপনাদের কাছে আমি ভোট চাইতে এসেছি।